আমি দেখলাম আমার হাতে সময় খুব কম। রত্নাবলীর ওই মোহজাল থেকে মৃগাঙ্ক শেখরকে রক্ষা করতে হলে আমাকে তখনই কিছু করতে হবে। আমি আমার ঝোলা থেকে একটা কুশের কাঠি হাতে নিয়ে মোহিনী যোগিনীর মন্ত্র মনে মনে পাঠ করে সেটা ছুড়ে দিলাম মৃগাঙ্ক শেখরের দিকে। ওং গৃহাণীয়ং সুরুচিকা প্রপঞ্চ মুক্ত করি স্বামীচ হং ফট স্বাহা। ওম গৃহাণীয়ং সুরুচিকা প্রপঞ্চ সুচুলিকা সর্বকর্মণে মুক্তদায়িনী চ হুং ফট স্বাহা। সেই মন্ত্রপুত কুশ মৃগাঙ্ক শেখরের শরীরে স্পর্শ করা মাত্র এক বিদ্যুতের স্পর্শ পেল, আর তাই সে মন্দির চাতালে ছিটকে গিয়ে পড়ে গেল। আর ঠিক তখনই চিৎকার করে ওঠে রত্নাবলী। তারানাথ, আমি তোকে আগেই বলেছি আমার সাথে তোর কোনো শত্রুতা নেই। তুই আমার পথে বাধা হয়ে দাঁড়াস না। আমাকে ওকে নিয়ে যেতে দে। আমার হাতে আর সময় নেই, একেবারেই সময় নেই। পৌষ পূর্ণিমা অতিক্রান্ত হতে আর বেশি সময় অবশিষ্ট নেই। আমাকে আমার প্রেমিক সদানন্দকে সাথে করে নিয়ে যেতে দে। বুঝলেন ঠাকুরমশাই, আমার অফিসের এক বন্ধু বলছিল ওদের গ্রামের বাড়ির ওখানে এক বহু পুরনো জমিদার বাড়ি এখনো রয়েছে, যেখানে নাকি একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে সেই বাড়ির সমস্ত বাসিন্দারা ওই বাড়িতেই জীবন্ত জ্বলে পুড়ে মারা গিয়েছিল। আজও নাকি রাত্রিবেলা সেই বাড়ির কাছাকাছি গেলে সেখানে প্রেতাত্মাদের আর্ত চিৎকার স্পষ্ট শুনতে পাওয়া যায়। তারা নাকি আজও সেই বাড়ির অভ্যন্তরেই আটকে রয়ে গেছে। গ্রামের লোকেরা ওই জমিদার বাড়িকে এতটাই ভয় পায় যে দিনের বেলাতেও এখন সেদিকে কেউ যায় না। গ্রামের সাধারণ মানুষেরা এখনো সেই পরিত্যক্ত ভুতুড়ে বাড়িটাকে তাদের স্মৃতি থেকে ভুলতেই পারেনি। কখনো কখনো সেই প্রসঙ্গ উঠে পড়লে আমি আজও আমার সেই অফিস কলিগের চোখে ভয়ঙ্কর ভয়ের ছাপ ফুটে উঠতে দেখি। হ্যাঁ, এরকম বহু জায়গার ঘটনা আমি নিজেও শুনেছি। প্রথম প্রথম মানুষ ভয়ে সেই জায়গা পরিত্যাগ করে আর সেদিকে যায় না। তবে তুমি যা বলছো সেটা শুনে মনে হচ্ছে এর একটা সুবিধা আছে। সেই প্রেতাত্মারা ওই বাড়ির মধ্যে আবদ্ধ থাকলে কোনো মানুষ যদি নিজের ইচ্ছায় সেখানে না যায় তবে তাদের কোনো ক্ষতি করে না। তাই জমিদার বাড়ি থেকে দূরে গ্রামের মানুষেরা নিরাপদেই থাকে। কিন্তু সব ক্ষেত্রে এরকম হয় না, বুঝলে? দেখুন ঠাকুরমশাই, এরকম নানা ভৌতিক রহস্যময় বাড়ির কথা আমিও ছোটবেলা থেকে শুনেছি। আমার এখনো বেশ মনে পড়ে, আমার ঠাকুমা গল্প করে বলতেন ওনার বাপের বাড়ির গ্রামে ঠিক এরকমই একটি বহু প্রাচীন ভুতুড়ে বাড়ি ছিল। মানুষ সাধারণত সেখানে যেত না, কিন্তু যদি কেউ সেদিকে যেত সে নাকি নানা রকমের ভৌতিক ঘটনার কথা বুঝতে পারত। ঠাকুমা বলতেন উনি নাকি ছোটবেলায় নিজেই একবার ওই ওনার এক সইয়ের সাথে খেলতে খেলতে আর কি সেই বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছে, আর সেখানেই ভয়ঙ্কর আকৃতির কিছু চেহারা তিনি নিজে দেখেছিলেন নিজেরই চোখে, যা সেই বৃদ্ধ বয়স পর্যন্ত উনি আর ভুলতে পারেননি। যাই হোক, আমরা ভাই বোনেরা ছোটবেলায় সেগুলো শুনে খুব ভয় পেলেও এখন সেগুলোকে নিছক গল্প কথা বলেই মনে হয়। আসলে বাস্তবের কোনো প্রমাণ আছে কিনা আমাদের কারোই জানা নেই। কিন্তু আপনি যে কথাটা বললেন সেটা তো ঠিক বুঝতে পারলাম না ঠাকুরমশাই। কোন কথাটা? আর প্রমাণ বলতে তুমি কি বলতে চাইছো? না আপনি ওই যে বললেন না যে মানুষ সাধ করে সেই ভুতুড়ে বাড়ির কাছে না গেলে তাদের কোনো বিপদের সম্ভাবনা থাকে না, এই ব্যাপারটা নাকি সব সময়ের জন্য সঠিক নয়। তাহলে সঠিক ব্যাপারটা ঠিক কিরকম ঠাকুরমশাই? তাই বলো, আর সঠিক নয় তো? তুমি জানো, এরকম এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে আমি একবার জড়িয়ে পড়েছিলাম, যেখানে আমার নিজেরই প্রাণ সংশয় তৈরি হয়েছিল। তারপর ভগবানের অসীম করুণায় সেই যাত্রা প্রাণে বাঁচার পর
নাক কান মূলে শপথ করেছি, সম্পূর্ণ খবর না নিয়ে আর কারোর কথায় এভাবে বিপদের মধ্যে এগিয়ে যাব না। আচ্ছা ঠাকুরমশাই, আপনি না হয় আমাদের আজকে সেই গল্পটাই বলুন না। তা মন্দ বলনি। তোমরা তো আমার কাছে আমার জীবনের থেকে নানা ঘটনার গল্প শুনতেই আসো। আজ না হয় তোমাদের এই গল্পটাই বলি। দাঁড়াও, আমাকে দুদণ্ড সময় দাও। অনেক দিন আগের কথা তো, বয়সের ভারে এখন আর পর পর সব মনেই পড়ে না। আগে নিজের মনে মনে একটু গুছিয়ে নি, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। এই বলে ঠাকুরমশাইয়ের দিকে তাকাতেই আমি দেখলাম ঠাকুরমশাই নিজের মনে মনে বিড় করে কিছু একটা বলছেন, ঠিক যেন উনি কোনো মন্ত্র পাঠ করছেন। সাধারণত উনি কোনো বিষয়ে ভুলে গেলে বা গল্প বলতে বলতে খেই হারিয়ে ফেললে কিছুক্ষণ চুপ করে থেকে সেটা মনে করার চেষ্টা করেন। এই ঘটনা আগেও বেশ কয়েকবার দেখেছি, কিন্তু কোনোদিনও তাকে নিজের মনে মনে মন্ত্র পড়ার মতো বিড় করতে দেখিনি। আর সে ব্যাপারে কিশোরীর দৃষ্টি আকর্ষণ করতে গেলে দেখি সেও সেই ব্যাপারটা নিয়ে হাঁ করে অবাক হয়ে তাকিয়ে সেটাই দেখছে। এভাবে কয়েক মুহূর্ত চলার পরেই ঠাকুরমশাই বলে উঠলেন, এবার আমি গল্পটা বলা শুরু করছি। হ্যাঁ তা করুন, কিন্তু একটা কথা ঠাকুরমশাই, এটা আপনি কি করলেন? সত্যি কথা বলতে আমরা কি ভেবেছি জানেন, আপনি কোনো মন্ত্র পাঠ করছেন। এরকম করতে তো আপনাকে আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ, ঠিকই দেখেছ। আসলে যার কথা তোমাদের বলতে চলেছি সে যাতে এখানে এসে তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তাই এই জায়গাটাকে একটা রক্ষা কবচ দিয়ে বেঁধে রাখলাম। বলা তো যায় না কখন কি ঘটে যায়। ঠাকুরমশাইকে এর আগে কোনোদিনও এরকম কথা বলতে শুনিনি। এর আগে উনি বহুবার নানা ভূত পিশাচ প্রেতাত্মার কথা আমাদের বলেছেন। তাদের সঙ্গে জড়িত গল্প শুনে আমরা ভয়ে শিউরে উঠেছি বহুবার। তবু কোনোদিনও উনি আমাদের রক্ষা কবচ দিয়ে ঘিরে রেখে তারপর গল্প বলতে শুরু করছেন না, এরকম ঘটনা তো ইতিপূর্বে কোনোদিনই ঘটেনি। তাই আমরাও আজ একটু বেশি রোমাঞ্চিত হয়ে পড়লাম গল্পটা শোনার জন্য। আর ঠাকুরমশাই ঠিক যেন আমাদের মনের কথাটা বুঝতে পেরেই বলে উঠলেন, আরে তোমরা মিছিমিছি এত ভয় পেও না, গল্পটা শোনো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি কেন এই রক্ষা কবচের কথা বললাম। তবে এই গল্প বলতে গেলে প্রথমেই যার কথা বলতে হবে তিনি হলেন মৃগাঙ্কশেখর চৌধুরী। প্রতাপগড়ের জমিদার শ্রীযুক্ত সূর্য প্রতাপ চৌধুরীর ছোট ছেলে ছিলেন এই মৃগাঙ্কশেখর। নানা রকমের শৌখিন অভ্যাসের অধিকারী হলেও বৈষয়িক জ্ঞান তার একেবারেই না থাকায় জমিদারি দেখভালের কাজে কোনো দিনই তার অগ্রজরা তার উপর ভরসা করতে পারেননি। আর সেই সুযোগে মৃগাঙ্কশেখর নিজের জীবনটাকে নিজের মতন করে কাটানোর সুযোগ পেয়ে গিয়েছিলেন। তবে গুরুজনদের শাসনের বাইরে চলে যাবার পর তার জীবনে যে কমবার বিড়ম্বনা নেমে আসেনি তা নয়। ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এই কলকাতা শহরে, ওনার এক বন্ধু সনাতন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সনাতন আমার বহুদিনের যজমান। এই সনাতনেরই এক জেঠিমা মারা গেলে আমি শ্রাদ্ধ শান্তির কাজে ওদের বাড়ি গিয়েছিলাম, আর সেখানেই পরিচয় হয় মৃগাঙ্কশেখরের সঙ্গে। প্রথমে আমি মনে করেছিলাম মৃগাঙ্কশেখরও হয়তো শ্রাদ্ধ শান্তির কাজে যোগ দেবে বলেই ওদের বাড়ি এসেছিল, কিন্তু পরে বুঝতে পারি তা নয়।
আসলে সে এসেছিল কলকাতায় রেসের মাঠে বাজি লাগাবার জন্য, আর সেটা সে মাঝে মাঝেই করত। কলকাতায় এসে ও সনাতন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উঠত, আর শনিবার সারা দিনটা রেসের মাঠে কাটিয়ে রবিবার সকালে ফিরে যেত প্রতাপগড়। এই ছিল মোটামুটি মৃগাঙ্ক শেখরের সাপ্তাহিক রোজ নামচা। তবে বলাই বাহুল্য, রেসের মাঠে প্রতি শনিবার টাকা নষ্ট করা ছাড়া সেরকম বড় কোনো প্রাপ্তি ওর কোনোদিনও হয়নি। আর সেই কারণেই সেবার সনাতন আমার কাছে এসে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনার কাছে একটা বিশেষ দরকারে এলাম। একটা ব্যাপারে আপনার একটু সাহায্য চাই। হ্যাঁ বলুন না, আমি কি করতে পারি? তবে শ্রাদ্ধ শান্তির কাজ কিরকম চলছে? এই তো আমার জ্যাঠতুতো দাদা এখন পিণ্ডদানে বসেছে। ওর হলে তারপরে আমাদের সকলকে এক এক করে পিণ্ডদান করতে হবে। তাই এই মুহূর্তে একটু ফাঁকা সময় পেয়ে গেলাম। আচ্ছা বেশ, তা বলুন না, কি বলবেন? এই আমার বিশেষ বন্ধু মৃগাঙ্ক শেখর চৌধুরী, প্রতাপগড় এস্টেটের জমিদার শ্রীযুক্ত সূর্য প্রতাপ চৌধুরীর কনিষ্ঠ সন্তান। আপনি তো জানেনই, আমাদের জমিদার বংশে মানুষের রক্তে বিভিন্ন রকমের শখ আহ্লাদ থাকে। তাই আমার বন্ধুটিও কলকাতায় এলে মাঝে মধ্যে একটু রেসের মাঠে যান। তবে এখনো পর্যন্ত সেভাবে কিছু অর্জন করতে পারেননি রেসের মাঠে টাকা লাগিয়ে। দেখুন, আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি আপনার মধ্যে এরকম অলৌকিক বেশ কিছু ক্ষমতা আছে। তাই আমার অনুরোধ, আপনি আমার এই বন্ধুটিকে যদি একটু সাহায্য করেন তবে খুব ভালো হয়। আমি সঠিকভাবে ঠিক বুঝতে পারলাম না, আপনি কি আমাকে ওনার সাথে রেসের মাঠে যেতে অনুরোধ করছেন? না না, একেবারেই তা নয়। আপনাকে আমার সাথে সেখানে যেতে হবে না। আমি শুধু অনুরোধ করছি, যদি আপনি কিছু একটা পরামর্শ দিয়ে আমাকে পথ দেখান, সেইটুকুই। আমি সনাতনের কাছে শুনেছি আপনার মধ্যে অনেক রকম অলৌকিক ক্ষমতা আছে, তাই এটা আমার বিনীত অনুরোধ মাত্র। আসলে বোঝেনি তো, ওখানে কয়েকজন পরিচিত বন্ধু হয়ে গেছেন, তাই বারবার হারতে থাকলে ওনারা নানা ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়ে না। তাই বলছি, যদি আপনি কিছু সাহায্য করেন আর কি, আমি তার জন্য আপনাকে উপযুক্ত দক্ষিণা অবশ্যই দেব। বুঝলাম, আমাকে যতই উনি অনেকটা রেখে ঢেকে ব্যাপারটা বলুন না কেন, আসলে ওনার নিয়মিত রেসের মাঠে যাওয়ার অভ্যেস রয়েছে। তবে যেহেতু ওই ভদ্রলোক আমাকে সেই ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি, তাই আমিও আর ওনাকে কিছু বললাম না। শুধুমাত্র ওনার রাশি আর লগ্নটা জানতে চাইলে উনি বলেন, আগে আমার রাশি বৃশ্চিক, আর লগ্ন খুব সম্ভবত তুলা। কিন্তু কেন বলুন তো? আমি সরাসরি তার কথার কোনো উত্তর না দিয়ে মনে মনে সেই মুহূর্তে আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান বিবেচনা করে দেখলাম, তুলা লগ্নের সাপেক্ষে ঠিক তৃতীয় ভাবে রাহু অবস্থান করছে, আর সেই ঘরের উপর সরাসরি দৃষ্টি দিয়েছে দেবগুরু বৃহস্পতি। তাই বিচার করে ওনাকে বলেছিলাম, দেখুন, আমার মনে হচ্ছে আজ আপনি রেসের মাঠে বেশ ভালো টাকা লাভ করতে পারবেন। আচ্ছা, আপনি কোন নম্বরের ঘোড়ার ওপর বাজি লাগান? সেখানে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, তবে সাধারণত 1 বা 10 সংখ্যা আমার অত্যন্ত প্রিয়, তাই ওই রকম সংখ্যাই বাজি লাগাই। কিন্তু ওই যে বললাম, কোনোদিনই কিছু লাভের মুখ দেখতে পাইনি। আমি বুঝলাম, 1 বা 10 সংখ্যা আসলে রবি বা সূর্যের সংখ্যা, যিনি প্রভুত্বকে নির্দেশ করেন। একজন জমিদার হিসেবে ওনার রক্তে প্রভুত্ব করার লালসা সুপ্ত অবস্থায় থাকার কারণে ওনার মনে তার প্রতিফলন সব থেকে বেশি। কিন্তু সূর্য বা রবিদেব যে ওনাকে রেসের মাঠে ফাটকা টাকা পাইয়ে দেবেন না, সেটা উনি জানেন না। সে কাজের জন্য সব থেকে বেশি প্রয়োজন রাহুর, যার মূলাঙ্ক সংখ্যা 4।
আর গ্রহ সন্নিবেশ অনুসারে সেই মুহূর্তে উনি রাহুর সদর্থক সাহায্য পাচ্ছেন। তাই আমি ওনাকে বললাম, আমার মনে হয় আজ আপনার বেশ ভালো প্রাপ্তি যোগ হবে। এই বলে ওনার কপালে আমার বাম হাতের মধ্যমা স্পর্শ করে রাহুর বন্দনা মন্ত্র পাঠ করলাম। খণ্ড শিরোপায় বিদ্যে হে অমৃতসায় ধীমহি তন্ন রাহু প্রচোদয়াৎ। মৃগাঙ্ক শেখর বাবু, আপনি এবার দুগ্গা দুগ্গা করে এগিয়ে পড়ুন। আর হ্যাঁ, 1 বা 10 সংখ্যা নয়, আপনি 4 বা 8 সংখ্যার উপর বাজি লাগাবেন, দেখবেন আপনার ভালো হবে। ঠিক আছে ঠাকুর মশাই, এতদিন তো নিজের ইচ্ছা মতো সংখ্যায় বাজি লাগিয়েছি, আজ না হয় আপনার কথা মতো সংখ্যা নির্বাচন করব, দেখি তাতে আমার ভাগ্য পরিবর্তন হয় কিনা। এই কথা বলে সেই মৃগাঙ্ক শেখর চৌধুরী তড়ি ঘড়ি বেরিয়ে পড়লেন রেসের মাঠের উদ্দেশ্যে। তারপর তারপর কি হলো? মানে সেদিন সেই ভদ্রলোক রেসের মাঠে কিছু লাভ করতে পেরেছিলেন? আর বলো কেন, সেদিন সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন তখন তার আনন্দ আর কে দেখে। উনি নাকি সেদিন আমার কথা মতো 4 সংখ্যার ঘোড়ায় বাজি লাগিয়েছিলেন, আর সেই ঘোড়া সেদিন প্রথম হয়। আর্থিক মুনাফা যা কিছু হয় সেটা তো ঠিকই আছে, কিন্তু তার উপরে ওনার রেসের মাঠের বন্ধুরা যারা ওনাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়তো না, তাদের মুখে নাকি তিনি সেদিন চুনকালি মাখিয়ে দিয়ে আসতে পেরেছেন। অন্তত ভদ্রলোক ফিরে নিজের মুখে আমাকে সে কথাই বলেন। তবে এই ঘটনার ফল যেটা হয় সেটা হলো আমার প্রতি ওনার একটা অসম্ভব বিশ্বাস তৈরি হয়ে যায়। ওনার মনে হতে শুরু হয় আমি নাকি কোনো অলৌকিক শক্তির প্রয়োগে ওনাকে সেদিন জিতিয়ে দিয়েছিলাম। তবে সেই ঘটনার পর একটা মজার ঘটনা ঘটল। কিরকম ঘটনা? সেই কথাই তো বলছি। সেই ঘটনার প্রায় মাসখানেক পর আমার কাছে মৃগাঙ্ক শেখর বাবুর কাছ থেকে একটা চিঠি এসে পৌঁছায়। তাতে উনি আমায় লেখেন একবার ওনার বাড়ি প্রতাপগড়ে যাওয়ার জন্য। সেখানে যাবার কারণ সবিশেষ কিছু লেখা না থাকলেও শুধু এ কথা লেখা ছিল উনি নাকি আশঙ্কা করছেন ওনার কোনো ভয়ঙ্কর বিপদ হতে পারে, আর তার থেকে পরিত্রাণের জন্যই ওনার নাকি আমার সাহায্য প্রয়োজন। এই রেসের মাঠের ঘটনার পর ওনার মনে একটা স্থির বিশ্বাস তৈরি হয়েছিল একমাত্র আমি ওনাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবো বলে। কিন্তু ঠাকুর মশাই, যে ভদ্রলোকের নিয়মিত রেসের মাঠে যাওয়ার অভ্যাস রয়েছে তিনি তো বিভিন্ন রকমের বিপদে আপদে জড়িয়ে পড়তেই পারেন, সে তো এমনি স্বাভাবিক ব্যাপার। তাই সেসব ধরনের বিপদ থেকে আপনি কি করে তাকে রক্ষা করতে পারবেন? আহ বিভূতি, তুমি ঠাকুর মশাইকে ওনার কথাটা সম্পূর্ণ করতে দাও তো। সেই মৃগাঙ্ক শেখর চৌধুরী যেটি কোন ধরনের বিপদে জড়িয়ে পড়েছিলেন সেটাই তো ঠাকুর মশাই বলতে চাইছেন। তুমি আর ওনার কথার মাঝে কথা বলে ওনাকে বিরক্ত করো না ভায়া। কিশোরীর কথায় আমি তখনকার মতো চুপ করে যাই, আর আমাকে চুপ করে যেতে দেখে ঠাকুর মশাই বলে ওঠেন, বিভূতি, কথাটা তুমি ঠিকই বলেছ। আমিও সেখানে যাওয়ার আগে তোমার মতোই ভেবেছিলাম। তবে সেই মুহূর্তে আমার হাতে বিশেষ কিছু কাজ না থাকায় ভাবলাম একবার চলেই যাই, গিয়ে দেখে আসি ওনার সমস্যাটা ঠিক কি। যদি সেটা সত্যিই আমার দ্বারা সমাধান করার মতো সমস্যা হয় তাহলে না হয় চেষ্টা করে দেখব, আর যদি একেবারেই তা না হয় তবে আর কি, ওনার কাছে বিদায় নিয়ে ফিরে আসবো আমার বাড়িতে। এই বলে চিঠি পাওয়ার পর দিনই সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রতাপগড়ের উদ্দেশ্যে। যখন ওখানে পৌঁছালাম তখন প্রায় বেলা গড়িয়ে গিয়েছে। ওনার দেওয়া বাড়ির ঠিকানায় পৌঁছে যখন নিজের পরিচয় দিলাম তখন একজন ভদ্রলোক
কোত্থেকে জানি ছুটে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললে, বাবু, বাবু আপনি এসেছেন। আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছিলাম বাবু। ছোট বাবুর মুখে আপনার কথা অনেক আগেই শুনেছি। ওনার সাথে সাথে আমরাও বিশ্বাস করি আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। ভদ্রলোকের কথা শুনে আমি একটু অপ্রস্তুতি হলাম, একটু অবাক হয়ে বললাম, দেখুন, আমার সাথে মৃগাঙ্কশেখর চৌধুরীর পরিচয় মাত্র কয়েক ঘন্টার। একটা অত্যন্ত সামান্য কাজে উনি আমার সাহায্য চেয়েছিলেন, আর আমি সে ব্যাপারে আমার বিদ্যা বুদ্ধি মতো ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম মাত্র, এর বেশি কিছু নয়। তাই আমার উপরে এতটা বিশ্বাস করার মতো যথেষ্ট উপাদান আপনাদের কারোর কাছে আছে বলে আমার মনে হয় না। তাছাড়া আপনাদের বাড়ির সমস্যাটা ঠিক কি আমি সেটাও জানি না। সব কথা বলবো বাবু আপনাকে, আমি সব বলবো। আসলে এক শয়তান মেয়ে মানুষটার চোখ পড়েছে আমাদের ছোট বাবুর ওপর। তার জন্যই বাবুর আজ অশান্তির শেষ নেই। আর সব থেকে বড় কথা, উনি তো সেটা বুঝতে পারছেন না, যেন জেগে ঘুমিয়ে রয়েছেন। শয়তান মেয়ে মানুষের চোখ মানে? আপনি কি কোনো অশরীরী পিশাচিনীর কথা বলতে চাইছেন? না না, কোনো ভূত প্রেত নয়, একেবারে রক্ত মাংসের মানুষ। একটা মেয়ে নিজের পরিবারটাকে খেয়েও তার স্বাদ মেটেনি, এবার সে সরাসরি দৃষ্টি দিয়েছে আমাদের ছোট বাবুর ওপরে। কে তিনি? তিনি কি এই জমিদার বাড়িরই কেউ? না না, কি যে বলেন, সেই জমিদার বাড়ির কেউ নয়। আর একটা এরকম দুশ্চরিত্র মেয়েকে অত সম্মান দিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি তাকে তুই করেই ডাকবেন, কেমন? ওই রকম একটা মেয়েকে এত সম্মান দিলে ও মাথায় চড়ে বসবে। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু কে সে? আর মৃগাঙ্কশেখর বাবুর সঙ্গে তার সম্পর্কই বা কি? দেখুন বাবু, আমরা বাড়ির কাজের লোক। বড় বড় বাবুদের ব্যক্তিগত ব্যাপারে আমাদের কথা বলা উচিত নয়। তবু আমাদের ছোট বাবু যেহেতু মাটির মানুষ, সেই জন্য আমরা তার ব্যাপারে দু একটা কথা বলতে পারি। উনি কিছু মনে করেন না। তবুও তো বুঝতেই পারছেন, অনেক ব্যাপার থাকে যেগুলোতে মন্তব্য করা যায় না। শুধু এইটুকুই বলতে পারি, এই শয়তানি মেয়েটা বাবুর মাথায় উঠে নৃত্য করতে শুরু করেছে একেবারে। কি নাম মেয়েটির? নাম রত্নাবলী। রত্নাবলী। আমি সেই রতনলাল নামক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে বলতে অন্দরমহলে পৌঁছে গিয়েছিলাম, আর সেটা খেয়াল করেই সেই রতনলাল একেবারে চুপ করে গেল। আর মিনিট খানেক এগুলোর পরে দেখলাম সামনে লম্বা বারান্দা দিয়ে মৃগাঙ্কশেখর বাবু প্রায় ছুটতে ছুটতে আমার দিকে এগিয়ে আসছেন। আসুন আসুন তান্ত্রিক ঠাকুর, আমি জানতাম আমার চিঠি পেয়ে আপনি নিশ্চয়ই আসবেন। আমি খুব ভরসা করেছিলাম, তাই যখনই সিংহদ্বার থেকে পেয়াদা গিয়ে বলল আপনি এসেছেন, তখনই আমি রতনলালকে পাঠালাম আপনাকে নিয়ে আসবার জন্য। যাই হোক, আপনার এখানকার জমিদার বাড়ি চিনে আসতে কোনো অসুবিধে হয়নি তো? আমি মাথা নেড়ে ওনাকে বললাম, আরে না না, অসুবিধার কি আছে। এখন আমার হাতে একটু ফাঁকা সময় ছিল, তাই আপনার চিঠি পেয়ে ভাবলাম একবার প্রতাপগড় ঘুরেই যায়। তবে আপনি যে আমার উপরে ভরসা করে আমাকে মনে রেখেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এ কি বলছেন তান্ত্রিক ঠাকুর? আপনাকে ভুলে যাব কি করে? আপনি সেদিন আমাকে যে বাঁচান বাঁচিয়েছিলেন, সেই আপনাকে এত সহজে ভুলে যাওয়া যায় না? ভুলে যাওয়া উচিত। বলতে পারেন সেদিন শুধুমাত্র আপনার জন্যই আমার মুখ রক্ষা হয়েছিল, আর সেই কারণে এবার সমস্যায় পড়েই আমার প্রথম মনে পড়ে আপনার কথা। সনাতনও আমাকে সেই পরামর্শই দেয়। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা অবশ্যই করব, কিন্তু সত্যি বলতে কি, আপনার সমস্যাটা ঠিক কি সেটা না জেনে আমি সম্পূর্ণ কথা দিতে পারছি না। আসুন, আপনি আমার সাথে আমার ঘরে আসুন, আমি আপনাকে সবকিছু বিস্তারিত বলছি। আর রতনলাল,
তুমি গিয়ে দেখো তান্ত্রিক ঠাকুরের খাওয়া দাওয়ার বন্দোবস্ত কতদূর কি হলো। উনি কিন্তু আমার বিশেষ অতিথি, ওনার যেন কোনো রকম অমর্যাদা এখানে না হয়। কথাটা বলে মৃগাঙ্ক শেখর বাবু রতনলালের দিকে তাকাতে সে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আর আমি বুঝতে পারলাম আসলে খাবার বন্দোবস্ত করার জন্য নয়, মৃগাঙ্ক শেখর বাবু ওনার সমস্যাটা রতনলালের সামনে বলতে চাইছেন না। তাই আমি আর এ ব্যাপারে কিছু না বলে মৃগাঙ্ক শেখর বাবুর সঙ্গে ওনার ঘরে ঢুকে এলাম। বসুন তান্ত্রিক ঠাকুর, রতনলাল এখনই আপনার খাবার নিয়ে আসবে। আর বুঝতেই পারছেন তো, যে ব্যাপারটা আমি আপনাকে বলতে চলেছি সেটা একান্তই ব্যক্তিগত, তাই আমি বাইরের কারোর সামনে সেটা বলতে চাইছি না। আমি সেটা অনুমান করতে পেরেছি। নিন, এবার আপনি বলুন। তবে যদি আপনার মনে হয় ব্যাপারটা ব্যক্তিগত, বাইরের লোক হিসেবে আমাকেও সেটা বলা উচিত হবে না। তবে আপনি সেটা বিচার করেই আমাকে যতটুকু আপনার মনে হয় ততটুকুই বলুন। না না, এই কি বলছেন? আমি যে ভয়ঙ্কর বিপদে পড়েছি তার থেকে আপনাকেই আমায় উদ্ধার করতে হবে। আর সেই সমস্ত ঝামেলার সূত্রপাত যাকে ঘিরে, তার নাম রত্নাবলী। মেয়েটি আমাকে মনে মনে বড় ভালোবেসে ফেলেছে, আর আমিও যে তাকে খুব একটা অপছন্দ করি তা নয়। মেয়েটি সুন্দরী, বুদ্ধিমতী, নৃত্যকলায় অসাধারণ পারদর্শী। কিন্তু আমার পরিবার আমাদের এই সম্পর্কটাকে মান্যতা দিতে প্রস্তুত নয়। আমার দাদা এবং আমার বাবা মা কিছুতেই রত্নাবলীর সঙ্গে আমার বিবাহ দিতে রাজি হচ্ছেন না। আমি মৃগাঙ্ক শেখর বাবুর কথা শুনে প্রায় আকাশ থেকে পড়লাম। ভদ্রলোক বলেন কি? ওনার প্রণয় ঘটিত সম্পর্ক ওনার পরিবার মেনে নিচ্ছে না, আর সেটা সমাধান করার জন্য উনি আমাকে ডেকে পাঠিয়েছেন। এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, তাই তাকে আবার পরিষ্কার করে জিজ্ঞেস করলাম, এই কারণে আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনি যে অসাধ্য সাধন করতে পারেন তা আমি জানি। হাতে নাতে আমি তার প্রয়োগ হতে দেখেছি। তাই আমার বিশ্বাস, আপনি যদি কিছু একটা করেন। আমি সঙ্গে সঙ্গে ওনাকে সম্পূর্ণভাবে থামিয়ে দিয়ে বললাম, দাঁড়ান দাঁড়ান, আমি কিছু করি মানে? কি বলতে চাইছেন আপনি? আমি আপনার হয়ে আপনার পরিবারের গুরুজনদের গিয়ে অনুরোধ করব এই রত্নাবলী নামের মেয়েটিকে আপনার স্ত্রী হিসেবে মেনে নেওয়ার জন্য? আপনি কি সেই রকমই কিছু বলতে চান? আপনি কিছু একটা করুন তান্ত্রিক ঠাকুর, যাতে আমার পরিবার, বিশেষ করে আমার দাদা, আমাদের সম্পর্কটা মেনে নেয়। আমি আপনার দুটি পায়ে পড়ছি, আপনি আপনি দয়া করে আমাকে নিরাশ করবেন না। মৃগাঙ্ক শেখর বাবুর সঙ্গে আমার প্রথম পরিচয় থেকেই আমি বুঝতে পেরেছিলাম ভদ্রলোক অত্যন্ত খামখেয়ালি এবং হুজুকে স্বভাবের। কিন্তু সেই মুহূর্তে তিনি যা বললেন তা আমি ক্ষণাক্ষরেও কল্পনা করতে পারিনি। তাই আমি ওনাকে রূঢ় ভাষায় কিছু একটা বলতে যাব, ঠিক সেই মুহূর্তে দরজার কাছে আরেকটি ভারী কণ্ঠস্বর শুনতে পেলাম। ঠাকুর মশাই, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। যদি আপনি অনুগ্রহ করে একবার আমার ঘরে আসেন তাহলে খুবই ভালো হয়। আমি দেখলাম একজন ভদ্রলোক মৃগাঙ্ক শেখর বাবুর ঘরে ঢুকে এসেছেন। ভদ্রলোকের মুখের আদল অনেকটা মৃগাঙ্ক বাবুর মতো হওয়ায় উনি যে মৃগাঙ্ক বাবুর দাদা সেটা বুঝতে আমার অসুবিধা হলো না। আর মৃগাঙ্ক শেখর বাবুর কথা শুনে আমি সেটাই নিশ্চিতভাবে বুঝতে পারলাম। এ কি দাদা, আপনি এ সময় আমার ঘরে? আপনি তো সচরাচর এ ঘরে আসেন না। আসি না, তার কারণ এই ঘরে আসার কোনো রুচি আমার হয় না, কিন্তু এখন একরকম বাধ্য হয়েই আসতে হয়েছে। আর সেটাও তোমার সাথে কথা বলার জন্য নয়। আমি রতনলালের কাছে শুনেছি তোমার সাথে দেখা করার জন্য একজন সাধু বাবা এসেছেন।
আমি তার সাথেই একবার দেখা করতে চাই, সেই কারণেই আমার এই ঘরে আসা। আমি সেই ভদ্রলোকের কথা শুনেই বুঝতে পারলাম উনি মৃগাঙ্ক শেখর বাবুর ওপর ভয়ঙ্কর রকমের বীতশ্রদ্ধ, আর সেই কারণেই হয়তো উনি আমার সাথে কথা বলতে এসেছেন। আর ওনার কথা শুনে আমার মনে হলো আমার অনুমানই সঠিক। তুমি চিন্তিত হয়েও না মৃগাঙ্ক, তোমার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই। আমি এসেছি শুধু ওনার সাথে কথা বলার জন্য। এই কথা বলে মৃগাঙ্ক শেখর বাবুর দাদা আমাকে বললেন, ঠাকুরমশাই, আপনি অনুগ্রহ করে একবার আমার ঘরে আসুন, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমি একটা ব্যাপার বুঝতে পারলাম, ভদ্রলোক আমার সঙ্গে কথা বলার জন্য অত্যন্ত উদ্গ্রীব। সে কারণেই বাড়ির কোনো চাকর বাকরকে উনি না পাঠিয়ে নিজে এসেছেন। তাই আমি আর কথা না বাড়িয়ে বললাম, বলুন, আপনি কি বলতে চান? না, এখানে নয়, আপনি আমার ঘরে আসুন। এই ঘরে এক মুহূর্ত থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। আমি কমলাকান্ত বাবুর সঙ্গে ওনার ঘরে এলে উনি বললেন, বসুন ঠাকুর মশাই, আপনি কিছু মনে করবেন না, আসলে কয়েকটা কথা আপনাকে বলা ভীষণই প্রয়োজন। আপনি আমার ছোট ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ, সেটা আমি শুনেছি, আর সেই জন্যই আপনাকে আমি এই কথাগুলো বলতে চাইছি। আপনি হয়তো শুনেছেন এক নারীর প্রতি। আমি কমলাকান্ত বাবুর কথার মাঝেই ওনাকে থামিয়ে বললাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি মৃগাঙ্ক শেখর বাবুর ঘনিষ্ঠ পরিচিত কথাটা একেবারেই সত্যি নয়। এর আগে ওনার সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। এবারে উনি আমাকে চিঠি লিখে এখানে আসতে বললে আমি তবেই এখানে এসেছি। ওনার সাথে সৌজন্য সাক্ষাৎকার করতে আমি নিজের থেকে আসিনি। সে যাই হোক, এবারে ও আপনাকে কেন ডেকে পাঠিয়েছে সেটা কি কিছু জানেন? না, আমার সে ব্যাপারে কোনো ধারণাই নেই। তবে একটু আগে উনি আমাকে যেরম বলছিলেন তাতে মনে হলো উনি বোধহয় কোনো একজনকে ভালোবাসেন, যাকে আপনারা আপনাদের পরিবারের তরফ থেকে মেনে নিচ্ছেন না। এখনো পর্যন্ত এইটুকুই শুনেছি। আর যদি সত্যি এটাই ওনাকে আমার ডেকে পাঠানোর কারণ হয়, তাহলে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ওনার কাছে ক্ষমা চেয়ে এখনই এখান থেকে চলে যাব। না না না, একদম না, আপনি কখনোই তা করবেন না। আপনার সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। আমার ভাইয়ের মাথা থেকে ওই মেয়েটির প্রতি আসক্তি দূর করতে গেলে আপনার সাহায্য আমার একান্ত প্রয়োজন। সেই কারণেই আপনাকে আমি এখানে ডেকেছি। আপনি বোধহয় একই রকম ভাবে আপনার ভাইয়ের মতো অনধিকার দাবি করছেন, যেটা আমার কাজ নয়। আমি আসছি। আপনাদের পারিবারিক মান অভিমানের বিবাদে আমি জড়াতে চাই না। বেশ, তবে শেষ একটা কথা আপনাকে জানাবো, যে মেয়েটিকে আমার ভাই ভালোবাসে বলে মনে করছে, সে মারা গেছে আজ থেকে অন্তত 100 বছর আগে। এবার বলুন, এবারও কি আপনি আমাদের সাহায্য করবেন না? আমি ওনার কথা শুনে এবার চমকে না উঠে পারলাম না, কারণ রতনলাল আমাকে বলেছিল যে মেয়েটিকে মৃগাঙ্ক শেখর বাবু ভালোবাসেন সে কোনো ভূত বা পিশাচিনী নয়, সে এক রক্ত মাংসের মানুষ। অথচ ওনার নিজের দাদা বলছেন সেই মেয়েটি নাকি মারা গেছে 100 বছর আগে। আমি তাই অবাক হয়ে বললাম, সে কি বলছেন আপনি? আপনার ভাই একজন অশরীরীর প্রেমে পড়েছেন? না, তাও ঠিক নয়। কোনো অশরীরই সে নয়, সে একটি মৃতদেহ। কিন্তু আমার ভাই তার প্রেমে পড়ে আমাদের পরিবারের সকলকেই একরকম অগ্রাহ্য করছে। আমাদের কোনো কথাই সে শুনতে চাইছে না। আমাকে একটু বিস্তারিত বলুন তো, ব্যাপারটা ঠিক কি? বেশ, শুনুন তবে। মৃগাঙ্ক শেখর যার প্রেমে পড়েছে তার নাম রত্নাবলী। সে আমাদের
প্রপিতামহের আমলে আমাদের পারিবারিক কুলদেবতা রাধা মাধবের মন্দিরে একজন সেবায়েত হিসেবে নিযুক্ত হয়। যদিও সেই মন্দিরের পুরোহিত মশাই হিসেবে নিযুক্ত ছিলেন শ্রীযুক্ত ঋষিকেশ ব্রহ্মচারী মশাই, আর রত্নাবলীর দায়িত্ব ছিল সকালে পুজোর কাজে পুরোহিত মশাইকে পুজোর কাজে সাহায্য করা। রত্নাবলী ওই মন্দিরেই থাকত, কিন্তু একদিন এক ভয়ঙ্কর ঘটনায় হঠাৎই তার মৃত্যু হয়। আর তারপর থেকেই একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সন্ধে নামার পর মন্দিরে রত্নাবলীর পায়ের নুপুরের আওয়াজ পাওয়া যেত। অনেকেই তাকে ছায়া শরীরে মন্দিরের প্রাঙ্গণে ঘুরে বেড়াতে পর্যন্ত দেখেছিল। আমাদের পরিবারের বংশ পরম্পরায় সেই রত্নাবলীর গল্প আমরা শুনে এসেছি, কিন্তু ইদানিং একটা অদ্ভুত ঘটনা ঘটছে। আমার ভাই এই রত্নাবলীর প্রেমে পড়ে প্রায় অন্ধ হয়ে উঠেছে। আমরা বহুবার ওকে বোঝানোর চেষ্টা করেছি রত্নাবলী জীবিত কেউ নয়, সে মারা গেছে বহুদিন আগে, কিন্তু ও কিছুতেই সে কথা মানতে রাজি নয় ঠাকুরমশাই। কিন্তু কিভাবে তা সম্ভব? জানি না ঠাকুরমশাই, এর উত্তর সত্যি আমি জানি না। সত্যি বলতে আমরা কেউই জানি না। যে মানুষটা মারা গেছে আজ থেকে অন্তত বহুদিন আগে, ও নাকি ভাইয়ের সাথে কথা বলে, তার সাথে বাগানে হাসি ঠাট্টা করে সময় কাটায়, এও শুনতে পেয়েছি লোকমুখে। আপনারা সেই অবস্থায় সেই রত্নাবলীকে দেখতে পেয়েছেন। হতেও পারে সেই রত্নাবলীর প্রেত শুধুমাত্র মানবী শরীর ধারণ করে মৃগাঙ্ক শেখর বাবুকেই দেখা দিচ্ছেন, আর সেইভাবেই উনি তার প্রেমে পড়েছেন। না, তা নয়। আমরাও তাকে দেখেছি, তবে পিছন থেকে। সে সত্যি কোনো ছায়া শরীর নয়। তাকে দেখে রক্ত মাংসের মানুষ বলেই মনে হয়েছে, আর মুখ দেখলেও যে তাকে চিনতে পারবো তা তো নয়, কারণ সত্যি সত্যি রত্নাবলীকে কেমন দেখতে ছিল তা আমরা কেউই জানি না। তবে হ্যাঁ, সেই রত্নাবলীর এক নৃত্যরতা মূর্তি আছে আমাদের মন্দিরের সামনের প্রাঙ্গণে। শোনা যায় সেই রত্নাবলীর মৃত্যুর পর একজন অজ্ঞাত পরিচয় ভাস্কর এসে হাজির হয়েছিলেন আমাদের বাড়িতে, আর তিনি এসে আমার প্রপিতামহের কাছে একটা অদ্ভুত আবদার করে বসেন। কি রকম আবদার? দেখুন, সবটাই আমার শোনা কথা, তাই কতটা সত্য আর কতটা মন গড়া তা আমরা কেউই জানি না। তবে যেটুকু শুনেছি সেইটুকু বলছি। সেই ভাস্কর আমাদের বাড়িতে এসে বলেন, নমস্কার জমিদার বাবু, আমার নাম সদানন্দ সেন। আমি সুদূর কর্ণসুবর্ণ থেকে এখানে আসছি। আমি আপনার কাছে আতিথেয়তা গ্রহণ করতে চাই। আমি একজন বিশ্ব পরিব্রাজক, কোথাও বেশি দিন আমি থাকি না। আমার এই প্রতাপগড় রাজ্য প্রদেশে আপনাকে স্বাগত। আপনি আমার বাড়িতে যত দিন ইচ্ছে হয় থাকতে পারেন। এখানে আপনাকে কেউ কখনো কোনো কাজে বিরোধিতা করবে না। আপনার নাম আমি শুনেছি, আপনার খ্যাতি বিশ্বব্যাপী। আপনার মতো একজন ঈশ্বরের বর প্রাপ্ত আমার রাজ্যে পদার্পণ করায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। অনেক ধন্যবাদ, কিন্তু আমি সর্বাধিক 3 দিনের বেশি কোথাও থাকি না। আগামী 3 দিন পর পূর্ণিমা, আমি সেই দিন পর্যন্ত এখানে থাকবো, আর তারপর দিন ভোরে সূর্য ওঠার সাথে সাথেই আপনার আতিথেয়তা সম্পূর্ণ করে আমি ফিরে যাব আবার আমার পরবর্তী গন্তব্যের দিকে। আপনার যা ভালো মনে হয়, আমার কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই। এই পর্যন্ত বলে যদি সেই ভাস্কর থেমে যেতেন তবে কোনো অসুবিধা ছিল না, কিন্তু তিনি এরপরে এমন একটা কথা বললেন যেটা শুনে আমার প্রপিতামহ সত্যি দুশ্চিন্তায় পড়ে যান। উনি বললেন, তবে আপনার এই আতিথেয়তা আমি কিন্তু শুধু শুধু গ্রহণ করব না। এর বিনিময়ে আপনাকে আমি একটা বিশেষ উপহার দেব। আপনার এই রাজ্যে সব থেকে সুন্দর যে মানুষটি আছে, আমি তার একটি প্রস্তর মূর্তি বানিয়ে দেব, যা হবে অক্ষয় অমর।
কোনো দিন কোনো ক্ষয় সেই প্রস্তর মূর্তিতে স্পর্শ করতে পারবে না। আপনার এই রাজ্যের প্রতীক হিসেবে পরিগণিত হবে সেই মূর্তি। কিন্তু সেভাবে আমার রাজ্যে সুন্দর সুপুরুষ বলতে আমি ছাড়া আর কেউ নেই। আপনি চাইলে আমার প্রস্তর মূর্তি তৈরি করতে পারেন, আর যদি সেই মূর্তি আমার পছন্দ হয় তবে আমি আপনাকে আপনার ইচ্ছে মতো স্বর্ণ মুদ্রা প্রদান করব। জমিদার বাবু, আপনার কথার মধ্যে নিজের রূপের প্রতি এক অসামান্য অহংকার প্রকাশ পাচ্ছে, যার কোনো মূল্যেই অন্তত আমার কাছে নেই। আমি বলতে বাধ্য হচ্ছি, যদি আপনি নিজেকে রূপবান বলেন তবে বলবো প্রকৃত রূপবান সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি এক মূর্খের স্বর্গে বাস করছেন। আমার প্রপিতামহ অনেক কষ্টে সেই অপমান সহ্য করে নেন, শুধুমাত্র একটাই কারণে। উনি মনে মনে পরিকল্পনা করেন ওই ভাস্কর সদানন্দকে উনি মূর্তি তৈরি করার অনুমতি দেবেন, আর সেই মূর্তি তৈরি সম্পন্ন হলে ওনার প্রতিভা নিয়ে ওনাকে এমন অপমান করবেন যে ওনার করা সেই অপমানের প্রতিশোধ নেওয়া যাবে, আর সাথে সাথে একজন শিল্পী হিসেবে সদানন্দের আত্মবিশ্বাস চিরতরে মাটিতে মিশিয়ে দেওয়া যাবে। জমিদার বাবু, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি আমাকে আপনার এই প্রদেশের সব থেকে সুন্দর পুরুষ বা মহিলার কথা বলুন, যার মূর্তি আমি তৈরি করে নিজের প্রতিভার সাহায্যে এই প্রতাপগড়ের ভাস্কর্য সুষমাকে সমৃদ্ধ করতে পারি। এই কাজের জন্য সে সময় আমার পিতামহ ওনার বাবাকে পরামর্শ দেন রত্নাবলীর ব্যাপারে, কিন্তু যেহেতু তার কিছুদিন আগেই রত্নাবলী মারা গিয়েছিল, তাই পুরোহিত ঋষিকেশ ব্রহ্মচারীর দায়িত্ব পড়ে সদানন্দকে রত্নাবলী সম্পর্কে বিবরণ দেওয়ার। জমিদার বাবুর আদেশে একরকম গড়রাজি হয়েই ঋষিকেশ ব্রহ্মচারী মশাইকে এই কাজ করতে হতে বাধ্য হয়। যে 3 দিন সদানন্দ এই প্রতাপগড়ে ছিলেন তার সবটাই তিনি কাটিয়ে দেন ঋষিকেশ ব্রহ্মচারীর সাথে কথা বলে, আর উনিও যেভাবে রত্নাবলীকে দেখেছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে থাকেন সদানন্দ ভাস্করকে। তবে সব থেকে অবাক করার মতো ব্যাপারটা হলো 3 দিন যখন প্রায় অতিবাহিত হতে চায় তখনও সদানন্দ নাকি ওর ছিনা হাতুড়ি দিয়ে শিলাখণ্ডে একটি আঘাতও করেনি। কিন্তু 3য় দিন যখন পূর্ণিমা তিথির সূচনা হলো, গোটা মন্দির প্রাঙ্গণ চাঁদের আলোয় প্লাবিত হয়ে উঠল, তখনই সদানন্দর হাতে ও ছেনি আর হাতুড়ি তুলে নেন। দেখুন, কেউ বিশ্বাস করবে না হয়তো, কিন্তু জনশ্রুতি এরকমই যে রত্নাবলী সেই পাথরের বিগ্রহ সদানন্দ তৈরি করেছিল মাত্র কয়েক ঘন্টায়, আর পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সে যেন কর্পূরের মতো উবে যায়। সকাল হলে যখন সকলে এসে মন্দির প্রাঙ্গণে জোটে, তখন দেখে সেখানে নৃত্যরতা রত্নাবলীর এক বিরাট মর্মর মূর্তি স্থাপিত, কিন্তু সদানন্দ ভাস্করকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সকলে অবাক হয়ে দেখে সে যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। আমার প্রপিতামহ সমগ্র এলাকায় বহু লোক পাঠিয়ে চারপাশে অনেক খোঁজাখুঁজি করলেও কেউ তার টিকিটিও দেখতে পায়নি। বুঝতে পেরেছি, কিন্তু একটা ব্যাপার আমাকে বলুন, রত্নাবলীর সেই বিগ্রহ নৃত্যরতা কেন? সে কি নৃত্যশিল্পে পারদর্শিনী ছিল? আপনাকে মিথ্যা বলবো না তান্ত্রিক ঠাকুর, রত্নাবলী আমাদের কুলদেবতার মন্দিরে দেবদাসী হিসেবেই নিযুক্ত ছিল। বিভিন্ন অনুষ্ঠানের দিন ছাড়াও বিশেষ বিশেষ তিথিতে, যেমন ধরুন দোল পূর্ণিমা, জাগরণ একাদশী, অক্ষয় তৃতীয়া, সন্ধ্যার শয়ন আরতির পর কুলদেবতার বিগ্রহের সামনে নৃত্য প্রদর্শন করাই ছিল তার প্রধান কাজ। দেবদাসী? এই প্রতাপগড়ে দেবদাসী প্রথার প্রচলন ছিল? আজ থেকে তাও প্রায় 100 বছর আগের কথা ঠাকুর মশাই।
তখন এমন অনেক কিছুই প্রচলিত ছিল যা আজ আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। তাই এসব আর ভেবে কি করব বলুন? কিন্তু এখন আমার ভাইকে কি করে এই রত্নাবলীর কাছ থেকে মুক্ত করতে পারি সেটা ভেবেই আমাদের রাতের ঘুম উড়ে গেছে ঠাকুর মশাই। আর তাই আমি আপনার সাহায্য চাই। রতনলাল আমাকে বলেছে, ভাই নিজ মুখেই তাকে বলেছে, আপনি নাকি ওকে একবার একটা ব্যাপারে খুব অলৌকিক পদ্ধতিতে সাহায্য করেছিলেন। এবার আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, না হলে যে ভাইটাকে বাঁচাতে পারবো না ঠাকুর মশাই। আমি আপনার মনের উদ্বেগটা বুঝতে পারছি, তবে এই ব্যাপারে কিছু কথা দেওয়ার আগে আমি একবার সেই মন্দিরে যেতে চাই। আমি একবার সেই রত্নাবলীর সাথে কথা বলতে চাই, তবেই আপনাকে আমি কিছু বলতে পারবো। কি বলছেন আপনি ঠাকুর মশাই? তাকে আমার ভাই ব্যতীত কেউই দেখতে পায় না। আমাদের ধারণা একমাত্র ভাইয়ের সামনেই সেই মর্মর মূর্তি প্রাণ ফিরে পায়, আর কেউ তাকে দেখতে পায় না। সেটা সম্ভব নয়, কারণ এত বছর আগে যে মারা গেছে তাকে কি করে কেউ দেখতে পাবে বলুন তো? আমাদের মাথায় তো আর আমার ভাইয়ের মতো ভূত চেপে নেই, তাই না? আপনার যাই মনে হোক, আমাকে সেখানে যেতেই হবে। আপনি আমাকে সেখানে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করুন। না 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 ঠাকুর মশাই, ভুল করে ওই কাজ করবেন না। সে এক সাংঘাতিক পিশাচিনী, আর এখন প্রায় সন্ধ্যা নামার উপক্রম হয়েছে। এই মুহূর্তে তার কাছে যাওয়া সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করার সমান। এই কাজ করবেন না ঠাকুর মশাই। সে যে রকমই হোক, আমাকে তার কাছে যেতেই হবে। আপনি যদি না যেতে পারেন তাহলে আমাকে বলুন, আপনাদের মন্দিরের পথ কোন দিকে? আমি একাই সেখানে যাব। আমি তাকে ভয় পাই না। আমাদের কথার মাঝে কখন যে সেই রতনলাল নামের লোকটি সেখানে এসে দাঁড়িয়েছে সেটা আমি খেয়াল করিনি। হঠাৎ করেই সে একটা কথা বলে ওঠায় আমার দৃষ্টি গিয়ে পড়ে তার ওপর। বড় দাদা বাবু রত্নাবলীকে ভয় পায় ঠাকুর মশাই। আর শুধু দাদা বাবু নয়, এবারে সকলেই রত্নাবলীকে ভয় পায়। সকলেই জানে রত্নাবলী এবারের জন্য একটা বিভীষিকার থেকে কম কিছু নয়। আর এই বাড়ির যে ওই রত্নাবলীকে একবার চাক্ষুষ দেখেছে, তারই সেই রাত্রের মধ্যে ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। ব্যতিক্রম শুধু ছোট দাদা বাবু। তাই ছোট দাদা বাবু ছাড়া বাকি সকলেই ওকে ভয় পায়। আর আপনি ভয় পান না? ভয়? আমি ওকে ঘৃণা করি। আর আমার ভয় পাওয়ার কোনো কিছুরই আর অবশিষ্ট নেই। সে আমার বাবা, আমার মা, প্রত্যেককে ভয়ঙ্কর ভাবে হত্যা করেছে। তাই আমি ঠিক করেছি আমি তাকে ভয় পাবো না। ঈশ্বরের নির্দেশে যেদিন তার শাস্তি পাওয়ার সময় হবে, সেদিন আমি তার শাস্তির মুখ্য কারণ হব। আর সেটাই হবে আমার ওর প্রতি নেওয়া প্রতিশোধ। তাহলে আপনি এখন আমায় সেই মন্দিরে নিয়ে যেতে পারবেন? পারবো, আপনি আমার সাথে আসুন। বুঝলে কিশোরী, আমি আর রতনলাল যখন জমিদার বাড়ি থেকে বের হয়ে এলাম তখন সন্ধ্যা নেমেছে। তবে দিনটা পূর্ণিমা থাকায় জোছনায় চারদিক ভেসে যাচ্ছে। আর রতনলাল আমাকে ওর সাথে সাথে জমিদার বাবুদের বাড়ির কুলদেবতা রাধা গোবিন্দের মন্দির দেখিয়ে নিয়ে চলল। আর কিছুটা এগোবার পরে আমি দূর থেকে দেখতে পেলাম সেই মন্দির, আর তার প্রাঙ্গণে একজন অত্যন্ত সুন্দর রমণী নৃত্য করে চলেছেন, ঠিক যেমন ভাবে রাতের অন্ধকারে দেবদাসীদের ঘুঙুরের শব্দে মন্দিরে একটা রহস্যময়তা তৈরি হয়। সেই একই রকম আবহ রাধা গোবিন্দের মন্দির জুড়ে। কিন্তু ঠাকুরমশাই, আপনি যে বললেন সেই রত্নাবলীকে দেখতে পাওয়া যায় না, তাহলে আপনি দেখতে পেলেন কি করে? কি জানি বাবু, কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে আমি তাকে পরিষ্কার দেখতে পেয়েছিলাম। তবে ওই যে কমলাকান্ত বাবু বলেছিলেন না,
ওকে নাকি শুধুমাত্র পূর্ণিমার রাতেই দেখতে পাওয়া যায়। সেটাও হতে পারে, হয়তো সেদিন পূর্ণিমা ছিল বলেই আমি তাকে দেখতে পেয়েছিলাম। তবে অবাক কাণ্ডটা কি জানো? কি ঠাকুরমশাই? যখন মন্দিরের কাছে পৌঁছালাম, সেই মন্দিরের ধাপি বেয়ে পায়ে পায়ে সেই উপরের দালানে উঠে দেখি সেখানে কেউ নেই, সব কিছু নিস্তব্ধ। সকালে মন্দির খোলা থাকলে কিছু মানুষ সেখানে গেলেও সন্ধ্যার পর আর সেখানে কেউ যায় না, মূলত রত্নাবলীর ভয়ে। আর আমরা সেখানে যখন পৌঁছালাম তখন ঘড়িতে প্রায় রাত 8টা। জ্যোৎস্না প্লাবিত মন্দিরের চত্বরে শুধু দাঁড়িয়ে আছে একটি নৃত্যরত প্রস্তর মূর্তি। বুঝলাম এটাই সেই রত্নাবলীর মূর্তি। কি অপূর্ব সেই মূর্তির কাজ, তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। মন্দিরের মধ্যভাগে স্থাপিত পাথরের মূর্তিটি এক অনন্য শিল্প সাধনার নিদর্শন। সুঠাম অথচ কোমল দেহাবয়ব, নৃত্যের ভঙ্গিতে বাঁকানো। এক পা আলতোভাবে ভর করে আছে, অন্য পায়ে গতি ও ছন্দের আভাস। পাথরের বুকে খোদাই করা অলংকার ও বস্ত্রের ভাঁজ এতটাই সূক্ষ্ম যে মনে হয় সেগুলো বাতাসে দুলছে। মুখমণ্ডলে রহস্যময় প্রশান্তি, চোখ আধ খোলা, ঠোঁটে অদ্ভুত এক স্থির হাসি। বাইরে থেকে ভেসে আসা জ্যোৎস্নার স্নিগ্ধ আলো মূর্তিটির গায়ে এসে পড়েছে। তাতে মনে হচ্ছে এটি শুধুমাত্র একটি প্রস্তর মূর্তি নয়, এ যেন স্থাপত্যের অন্তরালে এক জীবন্ত প্রতিমূর্তি। বরাকর নদীর তীরে মধুসুন্দরী দেবীর প্রথম দর্শনের কথা তোমাদের আগেই বলেছি। দেবীকে প্রেমিকা রূপে পাওয়াই আমার সাধনার মূল লক্ষ্য ছিল। তাও তোমাদের অজানা নয়, সেই জ্যোৎস্না স্নাত রাত্রিতে দেবীর মোহময়ী রূপ যেভাবে আমার মনকে ব্যাকুল করে তুলেছিল, বহুদিন পরে রত্নাবলীর মূর্তি প্রত্যক্ষ করে ঠিক সেই একই অনুভূতি আবার আমাকে আচ্ছন্ন করল। এই কথা স্থির করতে আমার দ্বিধা নেই। সেই সুরল ও গঠন শৈলী যে কোনো পুরুষ মনকে মুহূর্তে বিচলিত করার ক্ষমতা রাখে, আর আমিও ক্ষণিকের জন্য তার ব্যতিক্রম ছিলাম না। হাজার হোক, আমিও তো তোমাদেরই মতো একজন সংসারী মানুষ। ষড়রিপুকে সম্পূর্ণ জয় করা আমার পক্ষেও সহজ নয়, তাই অল্প সময়ের জন্য হলেও সেদিন আমার মনে কামনার ছায়া নেমে এসেছিল। কিন্তু ঠিক তখনই রাধা মাধবের মূর্তি চোখে পড়তেই মনের সেই অস্থিরতা এক মুহূর্তে বিলীন হয়ে গেল। দেখলেন তো ঠাকুর মশাই, একটু আগে ওই শয়তানি এখানে ছিল, আর আপনাকে দেখে এখান থেকে সে পালিয়ে গিয়েছে। দেখুন রতনলাল, আপনার ছোট দাদা বাবুকে এই রত্নাবলীর হাত থেকে মুক্ত করতে পারবো কিনা তা জানি না, তবে এ কথা আমি এক বাক্যে স্বীকার করে নিচ্ছি। এত সুন্দর পাথরের তৈরি ভাস্কর্য আমি আগে কখনো দেখিনি। আমি যদি এটিকে পাথরের মূর্তি বলে আগে না জানতাম, তবে আমি এটিকে কোনো জীবন্ত মানুষ বলেই ধরে নিতাম। এতটাই নিখুঁত এর গঠন, এতটাই প্রাণবন্ত এর শিল্প সুষমা। সত্যি এরকম একজন শিল্পী বহু ভাগ্য করলে তবেই হওয়া যায়। এ কথা আপনি সঠিক বলেছেন ঠাকুর মশাই, কিন্তু তার মানে তো এটা নয় যে ওই পাথরের মূর্তি জীবন্ত হয়ে উঠবে। তবে সমস্যা হলো, সেই অতীব সুন্দর মূর্তি আমি দর্শন করতে পারলে আমি যে কাজে এসেছিলাম তা কিন্তু সম্পূর্ণ হলো না।
আরো কিছুক্ষণ সময় সেই মন্দির চত্বরে ঘোরাঘুরি করে আমি রতনলালের সাথে ফিরে গেলাম জমিদার বাড়ি। সেখানে তখন আমার জন্য একটি ঘর ব্যবস্থা করে রাখা হয়েছে, যেখানে আমি রাতে থাকব। আর যেহেতু সে মুহূর্তে আমার কিছু করার ছিল না, তাই তাড়াতাড়ি রাতের খাবার শেষ করে আমি শুয়ে পড়লাম। তবে আমার মন বলছিল সেদিন রাতে কিছু একটা ঘটবে। বারবার যেন সেই ইঙ্গিত আমি পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ যেন আমার দিকে এক দৃষ্টে নজর রেখে চলেছে। সে কে ঠাকুর মশাই, বুঝতে পারেনি? সেই কি রত্নাবলী? তখনও ঠিক বুঝতে পারিনি, তবে তোমার অনুমান একদম সঠিক। রাত তখন বেশ গভীর। হঠাৎ করেই আমি বুঝতে পারলাম আমার ঘরের জানালার বাইরে একটা ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে। তার নড়াচড়ার সাথে সাথে তার পায়ের ঘুঙুরের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। তবে যেন কিছুই বুঝতে পারিনি এরকম একটা ভাব করে আমি চুপ করে চোখ বন্ধ করে পড়ে রইলাম, সেই ছায়া মূর্তি কি করে তা জানার জন্য। তুমি যে ঘুমিয়ে নেই তা আমি খুব ভালো করেই জানি তারানাথ, আর সেই জন্যই আমি তোমার কাছে এসেছি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে জানানোর জন্য। তখন আর চুপ করে শুয়ে থাকার কোনো কারণ হয় না, তাই আমি বিছানা ছেড়ে উঠে জানালার দিকে এগিয়ে যেতেই সেই ছায়া মূর্তি বলে উঠল, আমার কাছে শোনা তারানাথ, তুমি ওখানেই দাঁড়িয়ে শোনো আমার কথা। তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন এসেছো এখানে? আমার সাথে তোমার কিসের শত্রুতা? কোনো শত্রুতা নেই। আমি তো এখানে আসার আগে আপনার কথা জানতামও না, আর আসার পরে কমলাকান্ত বাবুর কাছে যতটুকু শুনেছি সেইটুকুই আপনার প্রতি আমার ধারণা। তাতে আপনার সাথে শত্রুতা করার মতো কোনো রসদ আমি অন্তত খুঁজে পাইনি। আমার ব্যাপারে তুমি কতটুকুই বা শুনেছো তারানাথ? তুমি জানো কতটা যন্ত্রণা ওই পাষাণের বুকে জমাট বেঁধে আছে? আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম রত্নাবলীর এই আখ্যানে আমার অজানা অনেক কিছুই রয়ে গেছে, আর সেই জন্যই আমি তাকে বললাম, আপনি আমাকে আপনার কথা বলবেন। সেটা বলতেই আমি এসেছি, কিন্তু এখন বিস্তারিত সবটা বলা সম্ভব নয়, কারণ পূর্ণিমার পূর্ণ চন্দ্র আকাশে যতক্ষণ আছে ততক্ষণই আমি এই শরীর ধারণ করে থাকতে পারবো, তারপর আর পারবো না। তাই তোমাকে আমি আমার গল্প সংক্ষেপে বলছি, তুমি মন দিয়ে শোনো। আমি এই প্রতাপগড়েরই মেয়ে। ছোটবেলা থেকে ধ্রুপদী নৃত্য আমার অত্যন্ত পছন্দের এক অভ্যাস। একদিন কোনোভাবে আমার এই নৃত্যকলা নজরে আসে কমলাকান্তর পিতামহের। সে ছিল এক অতি লম্পট এবং চরিত্রহীন মানুষ। আমার পরিবারের দারিদ্রতার সুযোগ নিয়ে সে আমাকে তাদের কুলদেবতার মন্দিরে দেবদাসী করে নিয়ে আসে, শুধুমাত্র এই শর্তে যে আমি কোনোদিনও দেবতা ছাড়া আর কোনো পুরুষ মানুষের দিকে তাকাতে পারবো না। আর তার বদলে আমার পরিবারকে গুনে গুনে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিল ওই শয়তান। কিন্তু তখন বুঝিনি আসলে তার উদ্দেশ্য ছিল চরম ঘৃণ্য। যখন আমি এই মন্দিরে আসি তখন আমার বয়স 18 বছর। শুধুমাত্র নিজের পরিবারের আর্থিক সচ্ছলতার কথা ভেবে আমি আমার যৌবন সম্পূর্ণ সমর্পণ করে দিই ওই জমিদারের চরণে। জমিদারের কেন বলছেন? আপনাকে তো এখানে নিয়ে আসা হয়েছিল এই মন্দিরের দেবদাসী হিসেবে। হ্যাঁ, ঠিক তাই। সমাজ সেই রকমই জানতো, আমার বাবা মা জানতো আমি
আমি দেবতার চরণে ঈশ্বর সাধনায় লীন হয়ে আছি, কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ পৃথক। আসলে ওই শয়তান ওর নিকৃষ্ট যৌন প্রবৃত্তি মেটানোর মাধ্যম করে তুলেছিল আমাকে। প্রতিদিন রাত্রে জমিদার বাড়ি থেকে এক সুড়ঙ্গ পথে সে এসে হাজির হতো ওদের কুলদেবতার মন্দিরে। তারপর সারা রাত ধরে আমার ওপর চলতো তার অকথ্য শারীরিক যৌন অত্যাচার, যার কথা বাইরের কেউ কোনো দিনও জানতে পারেনি, শুধুমাত্র একজন মানুষ ছাড়া। কে তিনি? মন্দিরের পুরোহিত ঋষিকেশ ব্রহ্মচারী। তিনি আমাকে নিজের কন্যার মতো স্নেহ করতেন। তাই কিছুদিন এরকম চলার পর তিনি ঠিকই বুঝতে পারেন আমার অবস্থা। একদিন তিনি আমাকে আমার মনের দুঃখের কারণ জিজ্ঞাসা করলে আমি তাকে সমস্ত ব্যাপারটা জানাতে বাধ্য হই। তিনি ছাড়া আর কাকেই বা জানাতাম বলো? আমার কাছ থেকে সমস্ত কথা শুনে উনি একটা পরিকল্পনা করেন। উনি বলেন যে আমাকে উনি মন্দির থেকে লুকিয়ে পালিয়ে যেতে সাহায্য করবেন আমার বাবা মায়ের কাছে। কিন্তু সেই দিনই সেই খবর গিয়ে পৌঁছয় ওই শয়তান জমিদারের কানে। তাই সেদিন রাত্রে যখন সে আমার কাছে আসে, তখন তার চোখ মুখের সম্পূর্ণ ভাব ছিল অন্যরকম, যেন এক পিশাচ তার ওপর ভর করেছে। সেদিন রাতে সে আমাকে যা যন্ত্রণা দেয় তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি তার পায়ে ধরে তার কাছে অনুনয় করতে থাকি আমাকে ছেড়ে দেওয়ার জন্য, না হলে আমি হয়তো সেদিন রাতে ওর অত্যাচারেই মারা যেতাম। যদিও তাতে শেষ পর্যন্ত আমার প্রাণ রক্ষা হলো না। শেষ রাত্রে জমিদার ওর পাশবিক প্রবৃত্তি সম্পন্ন করে হঠাৎ উঠে দাঁড়ালো। আমার শরীরে তখন সামান্য জোরটুকুও ছিল না, কিন্তু মনে ছিল আত্মবিশ্বাস। কারণ সেদিন সূর্যের আলো ফোটার সাথে সাথে আমার মন্দিরের বন্দি দশা কাটিয়ে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন ঋষিকেশ ব্রহ্মচারী। শুধুমাত্র সেই আশাতেই আমি ওর সমস্ত অত্যাচার সেদিন সহ্য করেছিলাম। কিন্তু আমি জানতে পারিনি ওর মনে কি ভয়ঙ্কর পরিকল্পনা লুকিয়ে রয়েছে। হঠাৎ করে জমিদার আমার উপর ক্রুদ্ধ হয়ে আমাকে তীব্র ভাষায় গালিগালাজ করতে থাকে। তোর ধারণা আজ তুই আমার হাত থেকে পরিত্রাণ পাবি? তোর অভিসন্ধি আমি জানি নে মনে করেছিস? মনে রাখ, কুলহীনা অর্বাচীন বেশ্যা, তোকে আমার চরণেই পড়ে থাকতে হবে। আর যদি তুই না থাকিস তবে আমি তোকে কারোর কাছে যেতে দেব না। এই বলে সেই নরাধম আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যায় মন্দিরের বাইরে রাখা সেই প্রকাণ্ড প্রস্তর খণ্ডের কাছে। তারপর সজোরে তাতে আমার মাথা দিয়ে আঘাত করে। একবার নয়, বারবার একইভাবে আমার শরীরটাকে সেই নরপশু ছুঁড়ে মারতে থাকে সেই পাথরে। আমার তখন আর চিৎকার করার ক্ষমতাটুকুও নেই। ধীরে ধীরে আমার সেই প্রাণবায়ু বের হয়ে যায় আমার অজ্ঞানতার মধ্যেই। সূর্যোদয়ের সময় যখন ঋষিকেশ ব্রহ্মচারী আমাকে নিয়ে যাওয়ার জন্য আসেন, তখন উনি দেখেন রক্তাক্ত অবস্থায় সেই পাথরের গোড়ায় পড়ে রয়েছে আমার রক্তাক্ত মৃতদেহ। কিন্তু জানো তারানাথ, আমি তখন সব কিছু দেখতে পাচ্ছিলাম। আমার আত্মা আবার প্রতিটা রক্তবিন্দুর সঙ্গে আটকা পড়ে গিয়েছিল সেই পাথরের খণ্ডর গায়ে। তারপর যখন সদানন্দ ভাস্কর এসে আমার মূর্তি তৈরি করতে চায়, তখন ওই শয়তান জমিদার ওই পাথরের মূর্তিটা ওকে দিয়েছিল শুধুমাত্র আমার ওপর ওর রাগ সম্পূর্ণ করার জন্য। আর জানো, সেদিন সেই পৌষ পূর্ণিমার রাত্রে সদানন্দ ভাস্কর কোথাও হারিয়ে যায়নি। ওকে ওই শয়তান খুন করে ওই মন্দিরের পাথরের নিচে পুঁতে রেখেছিল। আপনি যা বলছেন তা তো সাংঘাতিক, কিন্তু এর সঙ্গে মৃগাঙ্ক শেখর বাবুর কি সম্পর্ক?
আপনি কেন তাকে আপনার মোহিনী মায়ায় আবদ্ধ করে তার সর্বনাশ করতে চাইছেন? না না, আমি কারোর সর্বনাশ করিনি। আসলে সেদিনের সেই সদানন্দ ভাস্কর আজ জন্ম নিয়েছে মৃগাঙ্গ শেখর হিসেবে। সে যখন আমার মূর্তি তৈরি করেছিল তখন আমি তার চোখে আমার প্রতি এক পরম অনুরাগ দেখেছিলাম, আর সেই কারণেই আমি তার কাছে আজ আবার ফিরে এসেছি। কিন্তু এই মায়ার কারণে আপনি স্বয়ং রাধা গোবিন্দের চরণে থেকেও নিজে যে মুক্তি লাভ করতে পারেননি, তা কি আপনি বুঝতে পারেন না? এই সৃষ্টির প্রতিটা জীব যে ভগবত চরণের আশায় নিজের সম্পূর্ণ জীবন অতিবাহিত করছে, শুধুমাত্র শারীরিক চাহিদার মোহে আপনি তাই নিজের হাতের কাছে পেয়েও গ্রহণ করেননি। এই যে কত বড় ভুল তা আপনি বোঝেন না। আপনি কোনোদিনও জানতেই চেষ্টা করেননি যে সুখ লাভের জন্য আপনি এত দীর্ঘ সময় অপেক্ষা করে রয়েছেন, তার থেকে কয়েক কোটি গুণ সুখ আপনি পেতে পারতেন ভগবান নারায়ণের চরণে। আমি জানি, আমি সেটা জানি তারানাথ, কিন্তু তার আগে একটি বারের জন্য আমি মৃগাঙ্ক শেখরকে আমার কাছে পেতে চাই। তবে তুমি যা ভাবছো তা নয়। যে অনন্য সাধারণ মূর্তি সে আমার তৈরি করেছে, সেই মূর্তির কারণেই আমি তার কাছে একটা অনুরোধ করতে চাই। কি সেই অনুরোধ? আমাকে বলুন, আমি মৃগাঙ্ক শেখরকে বুঝিয়ে বলবো। আমার কথা সে ফেলবে না। তবে তাই হোক, তুমি মৃগাঙ্ক শেখরের কাছে পৌঁছে দাও আমার অনুরোধ বার্তা। ওকে বলো ও যেন এসে নিজের হাতে ওই মূর্তি চূর্ণ বিচূর্ণ করে ফেলে। একমাত্র তাহলেই আমার বন্দি আত্মা মুক্তি পাবে, আর আমি ফিরে যেতে পারবো আমার নিজস্ব আনন্দের পথে। আমি বারবার করে মৃগাঙ্ক শেখরকে সে কথা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার রূপে এতটাই মোহিত হয়ে পড়েছে যে সে কোনো কথাই শুনতে রাজি নয়। তাই এই কাজ তোমাকেই করতে হবে তারানাথ। আপনি মুক্তি চান? মুক্তি কে না চায় তারানাথ, কিন্তু এই মুক্তি পেতে গেলে একটা নির্দিষ্ট পথ ধরে যেতে হয়, আর সেই কারণেই আমার প্রয়োজন সদানন্দ ভাস্করকে। আমি তখনই রত্নাবলীর সঙ্গে ছুটে গেলাম মৃগাঙ্ক শেখরের ঘরে। কারণ যদি একবার পৌষ পূর্ণিমা শেষ হয়ে যায়, তবে রত্নাবলীকে 1 বছর অপেক্ষা করতে হবে মুক্তির জন্য। আর তখন আমি কোথায় থাকবো তা আমারও জানা নেই। তাই 1 মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। সূর্যোদয় হওয়ার আগে যে কয়েক ঘন্টা মাত্র সময় তখনও অবশিষ্ট ছিল, সেটা আমাদের কাজে লাগাতেই হবে। আমি মৃগাঙ্ক শেখরকে সব কথা খুলে বললে সে অবাক হয়ে সবকিছু শুনতে থাকে, আর আমি তাকে জোর দিয়েই বলি, আমাদের হাতে 1 মুহূর্ত সময় নেই মৃগাঙ্ক শেখর বাবু। সূর্যোদয় হতেই আর মাত্র কয়েক ঘন্টা বাকি। অত বড় পাথরের বিগ্রহ ভেঙে ফেলা মুখের কথা নয়। আপনাকে যা করার তা এখনই করতে হবে। আমার কথা শুনে প্রথমে মৃগাঙ্ক শেখর বাবু কেমন যেন বিমূঢ় হয়ে পড়লেও কয়েক মুহূর্ত পরেই তিনি যেন জেগে ওঠেন, আর আমাকে সাথে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেন সেই মন্দিরের দিকে, যেখানে তখনও জ্যোৎস্নার আলোয় রত্নাবলীর সেই মর্মর মূর্তি প্রাণবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়োয় সেখানে পৌঁছানোই, পাথরের মূর্তি ভাঙার জন্য কোনো রকমের সরঞ্জাম আমাদের কারোরই আনা হয়নি। আর খেয়াল পড়ে সেখানে পৌঁছানোর পর কিন্তু মন্দির চত্বরের চারপাশে অনেক খোঁজাখুঁজি করেও এমন কিছু খুঁজে পাওয়া যায় না যা দিয়ে সেই পাথরের মূর্তি ভাঙা সম্ভব। তাই আমি যখন সেই রকম কিছু একটা চারপাশে খুঁজছি, তখন দেখি মৃগাঙ্ক শেখর ধীরে ধীরে সেই পাথরের মূর্তির দিকে এগিয়ে চলেছে, আর পাথরের মূর্তির মধ্যে থেকে এক অস্ফুট কণ্ঠস্বর আমি শুনতে পেলাম। এসেছো, এসেছো তুমি সদানন্দ। আমি তোমার জন্য এত বছর অপেক্ষা করে আছি। এসো,
যে নিপুণ হাতে তুমি আমার এই পাথরের মূর্তি তৈরি করেছো, সেই হাতে তুমি আমায় জড়িয়ে ধরো। তোমার বুকের উষ্ণতায় তুমি আমাকে তৃপ্ত করো। শুধুমাত্র তোমাকে একবার মন ভরে জড়িয়ে ধরতে পারবো এই আশা নিয়ে যে আমি এতগুলো বছর অপেক্ষা করেছিলাম। এসো, তুমি আমার এই পাথরের মূর্তির মধ্যে প্রবেশ করো। তারপর আমরা এই সমাজের থেকে অনেক দূরে নিজেদের মতো করে সুখে বাকি দিনগুলো অতিবাহিত করব, যেখানে আর কেউ আমাদের ক্ষতি করতে আসবে না। আমি আগেই অনুমান করতে পেরেছিলাম মুক্তির যে কথা রত্নাবলী আমায় বলেছিল তা সম্পূর্ণরূপে তার অভিনয় ছাড়া আর কিছু নয়। আসলে সে সম্পূর্ণভাবেই কাম তাড়নায় জর্জরিত। আর এই পূর্ণিমার শেষ রাত্রে মৃগাঙ্ক শেখরকে তার কাছে টেনে নিয়ে আসার জন্য সম্পূর্ণভাবে মিথ্যে বলেছিল আমায়। আদতে সে নিজের মতোই ওই পাথরের মধ্যে মৃগাঙ্ক শেখরকে আবদ্ধ করতে চায়। আমি পরিষ্কার দেখতে পেলাম সেই পাথরের বিগ্রহ থেকে দুটি হাত বের হয়ে এসে মৃগাঙ্ক শেখরকে জড়িয়ে ধরতে চাইছে। সেও সম্পূর্ণ অজ্ঞানের মতো পায়ে পায়ে তার দিকে এগিয়ে চলেছে। আমি বুঝতে পারলাম আর বিন্দুমাত্র সময় নেই। আমাকে যদি মৃগাঙ্ক শেখরকে বাঁচাতে হয় তবে যা করার তা তখনই করতে হবে। আমি চিৎকার করে উঠলাম, মৃগাঙ্ক শেখর বাবু, ও আপনাকে মেরে ফেলতে চাইছে, আপনি ওর কাছে যাবেন না। কি বলছেন আপনি? আমার প্রিয়তমা এতদিন পর আমাকে ওর কাছে ডেকেছে, আর আমি তার কাছে যাব না? এতদিন যখন আমি তাকে বারবার কাছে পেতে চেয়েছি, সে আমাকে ফিরিয়ে দিয়েছে, আর এখন সে নিজে আমাকে ডাকছে, আর আমি যাব না? আপনি কেন বুঝতে পারছেন না? রত্নাবলী কোনো মানুষ নয়, সে আপনাকে ওই পাথরের মধ্যে বন্দি করতে চাইছে। কি বলছেন আপনি? আমি দেখলাম আমার হাতে সময় খুব কম। রত্নাবলীর ওই মোহজাল থেকে মৃগাঙ্ক শেখরকে রক্ষা করতে হলে আমাকে তখনই কিছু করতে হবে। আমি আমার ঝোলা থেকে একটা কুশের কাঠি হাতে নিয়ে মোহিনী যোগিনীর মন্ত্র মনে মনে পাঠ করে সেটা ছুড়ে দিলাম মৃগাঙ্ক শেখরের দিকে। ওম গৃহণীয়ং সুরুচিকা প্রপঞ্চ মুক্ত করিষ্যামি চ হুং ফট স্বাহা। ওম গৃহণীয়ং সুরুচিকা প্রপঞ্চ সুচুলিকা সর্বকর্মণি মুক্তদায়িনী চ হুং ফট স্বাহা। সেই মন্ত্রপুত কোষ মৃগাঙ্ক শেখরের শরীরে স্পর্শ করা মাত্র এক বিদ্যুতের স্পর্শ পেল, আর তাই সে মন্দির চাতালে ছিটকে গিয়ে পড়ে গেল। আর ঠিক তখনই চিৎকার করে ওঠে রত্নাবলী, তারানাথ, আমি তোকে আগেই বলেছি আমার সাথে তোর কোনো শত্রুতা নেই। তুই আমার পথে বাধা হয়ে দাঁড়াস না। আমাকে ওকে নিয়ে যেতে দে। আমার হাতে আর সময় নেই, একেবারেই সময় নেই। পৌষ পূর্ণিমা অতিক্রান্ত হতে আর বেশি সময় অবশিষ্ট নেই। আমাকে আমার প্রেমিক সদানন্দকে সাথে করে নিয়ে যেতে দে। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মন্দিরের ভিতর থেকে রাধা গোবিন্দর বিগ্রহের পায়ের কাছে রাখা ভগবানের খড়ম জোড়া তুলে নিয়ে সরাসরি ছুড়ে দিলাম সেই পাথরের দিকে। ওই পিশাচিনী যে মহার্ঘ বস্তু লাভ করার সুযোগ পেয়েও তাকে অবহেলা করেছে, শুধুমাত্র নিজের কামনা প্রবৃত্তির বশবর্তী হয়ে ওর নাশ সেই বস্তুর মাধ্যমেই হোক। ওই খড়ম জোড়া পাথরের মূর্তিতে স্পর্শ করার সাথে সাথেই একটা প্রচন্ড বিস্ফোরণের সঙ্গে সেই মূর্তি টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। আর আমি পরিষ্কার দেখতে পাই সেই মূর্তির মধ্যে থেকে অপূর্ব দর্শন নারী মূর্তি বের হয়ে এসে রাধা গোবিন্দের চরণে লীন হয়ে যায়। আমার বুঝতে অসুবিধা হয় না, রত্নাবলী তার এই কষ্টের জীবন পরিত্যাগ করে মুক্তি লাভ করেছে, আর সে কোনোদিনও এই জগতে ফিরে আসতে পারবে না।
আর সে যাত্রা মৃগাঙ্ক শেখর বাবুকেও প্রাণে বাঁচাতে পেরেছি। আর সব কিছু নিজের চোখের সামনে ঘটতে দেখে ভদ্রলোকের যেন কাঁপুনি দিয়ে জ্বর ছাড়ে। তারপর তাকে কোনো মতে ধরে ধরে জমিদার বাড়ি নিয়ে গিয়ে ফেললে প্রায় 2 দিন শুশ্রূষার পর তিনি খানিকটা সুস্থ হতে পেরেছিলেন। তবে আমি ততদিন আর অপেক্ষা করিনি। পরদিন সকাল হলে আমি কলকাতায় ফিরে আসি। পরবর্তীকালে কমলাকান্ত বাবু আমাকে চিঠি লিখে জানান মৃগাঙ্ক শেখর বাবু কিছুদিন পর সুস্থ হয়ে উঠেছিলেন। সে তো না হয় হলো ঠাকুর মশাই, কিন্তু আপনি আর কোনোদিন প্রতাপগড়ে যাননি? মানে ওই মৃগাঙ্ক শেখর বাবুর সঙ্গে দেখা করার জন্য? কিশোরী কথাটা বলতেই আমি ওর দিকে ইশারা করে ওকে দেখালাম ঠাকুরমশাই জানলা দিয়ে বাইরে খুব গভীরভাবে আপন মনে কিছু একটা দেখছেন। আমি বুঝতে পারলাম ঠাকুরমশাই সেই সময় আমাদের সঙ্গে থাকলেও হয়তো আপন মননে এবং চিন্তনে উনি পৌঁছে গিয়েছেন সেই প্রতাপগড় জমিদার বাড়িতে, কিংবা জমিদার বাড়ির কুলদেবতা রাধা গোবিন্দের মন্দিরে। তাই আমরা সেই মুহূর্তে কোনো কথা না বাড়িয়ে ধীর পায়ে উঠে বের হয়ে আসলাম ঘর থেকে। আমাদের তখন বের হতে হতো, তবে অবশ্যই আবারও এক ছুটির দিন দেখে আমরা আবার আসবো ঠাকুর মশাইয়ের কাছে, ওনার জীবনের থেকে এই রকমই ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতার গল্প শুনতে। তবে এখনকার মতো বিদায়, আবার দেখা হবে পরের কোনো এক ছুটির দিনে।